নমস্কার বন্ধুরা, আজকের এমবিএ টপিকে আমরা আলোচনা করব কর্মী সুবিধা ও সেবা এবং বেতন পরিশোধ প্রশাসন। ইংরেজিতে বলতে পারি এমপ্লয়ি বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড স্যালারি পেমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো কোম্পানির কর্মীদের কাজের জন্যে এবং তাদের নিকট থেকে সর্বোচ্চ বিনিময় প্রাপ্তির জন্যে বিভিন্ন সুযোগ সুবিধা ও সেবার ব্যবস্থা করতে হয়। অর্থাৎ কোম্পানির উদ্দেশ্য সুষ্ঠুভাবে অর্জনের জন্যে দক্ষ মানব সম্পদ প্রয়োজন এবং এই দক্ষ মানব সম্পদ ধরে রাখার জন্যে তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা ও সেবা প্রদান করতে হয়। কারণ সুবিধা ও সেবা নিশ্চিত করতে না পারলে শ্রমিকগণ কোম্পানি ত্যাগ করে। প্রথম দিকে এই সুবিধা এবং সেবা অর্থের বিনিময়ে প্রাপ্ত হতো, কিন্তু তা দীর্ঘমেয়াদী ছিল না। বর্তমানে অনেক প্রতিষ্ঠানের শ্রমিকদের মূল বেতনের 50% সুবিধা পেয়ে থাকে। প্রতিটি কোম্পানিতেই কর্মীদের ক্ষতিপূরণ এবং অন্যান্য আর্থিক এবং অনার্থিক সুযোগ সুবিধা প্রদানের জন্যে পরিশোধ প্রশাসন থাকে এবং এই প্রশাসন কর্মীদের বাজেট প্রক্রিয়া, কর্মী বাজেট এবং বেতন ও মজুরি কমিটি প্রণয়ন করে থাকে। অর্থাৎ কর্মীদের বেতন ও মজুরি পলিসি, কার্য সম্পাদনের মাত্রা, চাকরির জ্যৈষ্ঠতা, সিনিয়রিটি এবং পরিশোধ গ্রেডের অবস্থান ইত্যাদি উপাদান বিবেচনায় রেখে পরিশোধ সুবিধা প্রদান করা হয়। তো এই ইউনিটে, এই ব্লগে আমরা কর্মী সেবা ও সুবিধা এবং বেতন পরিশোধ প্রশাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আসুন এই ব্লগটি শুরু করি কর্মীদের সেবা, সুবিধা এবং বেতন পরিশোধ প্রশাসন সম্পর্কে খুঁটিনাটি বিষয় নিয়ে। তার প্রথমেই আমরা আলোচনা করব কর্মীর সুবিধা এবং সেবার কি সংজ্ঞা। দ্য ডেফিনেশন অফ এমপ্লয়ি বেনিফিটস অ্যান্ড সার্ভিস। মোট বেতন ভাতার অন্তর্ভুক্ত প্রতিটি ভাগকে সুবিধা ও সেবা সমূহ বলে। কোম্পানিতে চাকরি করার ফলে নিয়মিত বেতন ভাতা ছাড়া কর্মীদের বাড়তি যে আর্থিক অনার্থিক সুবিধা ও সেবা প্রদান করা হয় তাকে সুবিধা বলা হয়। বেতনসহ ছুটি, লভ্যাংশ বিতরণ বা স্বাস্থ্য বীমা ইত্যাদি সুবিধা উৎকৃষ্ট উদাহরণ। অন্যদিকে যাতায়াত, পরিবহন সুবিধা, শিশুদের জন্যে ডে কেয়ার, পাঠাগার ইত্যাদি হলো সেবামূলক সুবিধা। তো এখানে আমি বলতে চাই যে এর কিছু সংজ্ঞা আছে, যেমন এমপ্লয়ি বেনিফিটস আর ইনডিরেক্ট ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল পেমেন্টস রিসিভ ফর কন্টিনিউইং দেয়ার এমপ্লয়মেন্ট উইথ দ্য কোম্পানি। অর্থাৎ কর্মী সুবিধা বলতে বোঝায় পরোক্ষ আর্থিক এবং অনার্থিক সুবিধা পরিশোধ সমূহ যা কর্মীগণ প্রতিষ্ঠানে কাজ অব্যাহত রাখার জন্যে প্রাপ্ত হয় এবং কর্মীদের প্রতিষ্ঠানে দীর্ঘ সময় টিকে রাখার জন্যে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে বেতন ভাতার অতিরিক্ত যেসব আর্থিক অনার্থিক সুবিধা দেওয়া হয় তাকে কর্মী সুবিধা ও সেবা বলা হয়। এই কর্মী সুবিধা ও সেবার প্রকারভেদ আছে কিছু, যেমন টাইপস অফ এমপ্লয়ি বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস। নতুন কর্মীদের আকৃষ্ট করা এবং তাদের ধরে রাখার জন্যে যে আর্থিক অনার্থিক সুবিধাগুলি প্রদান করা হয় তাকে কর্মী সুবিধা ও সেবামূলক বলে। এবং সুবিধা ও সেবা মূলত দুই প্রকার, যেমন আইনগত সুবিধা ও সেবা, লিগ্যাল বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস। দেশের সরকার কর্তৃত্ব প্রদত্ত কিছু সুবিধা ও সেবা বিদ্যমান আছে যা কোম্পানিকে অবশ্যই কর্মীদের প্রদান করতে হয় এবং সবেতনে ছুটি ও অবকাশ, পেড লিভ অ্যান্ড ভ্যাকেশন। দেশের প্রচলিত আইন অনুযায়ী কর্মীদের সবেতনে ছুটি ও অবকাশ সুবিধা প্রদান করা হয়। এই ধরনের ছুটি বিভিন্ন ধরনের হতে পারে, যথা উৎসবের ছুটি, অসুস্থতাজনিত ছুটি এবং গর্ভকালীন ছুটি ইত্যাদি। সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি। সামাজিক সুবিধা ও সেবামূলক কর্মীদের জন্য খুবই অত্যাবশ্যক।
এক্ষেত্রে কর্মীগণ অবসর সুবিধা, মৃত্যু সুবিধা, অসামর্থ্য প্রদান সুবিধা পেয়ে থাকে। এরপরে আসবো পারিতোষিক, গ্র্যাচুইটি। চাকরি শেষে প্রতিষ্ঠান যে এককালীন আর্থিক সুবিধা প্রাপ্ত হয় তাকে পারিতোষিক বলে। বিভিন্ন সরকারি, আধা সরকারি, এমনকি কিছু বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের অবসরের পর মাসিক বেতনের উপর ভিত্তি করে মোটা অঙ্কের অর্থ প্রদান করে থাকে। তবে প্রতিষ্ঠান ও অর্থ প্রদানে তাদের নিজস্ব নিয়ম অনুসরণ করে থাকে। কর্মহীনতার ভাতা, আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্সেস। এমন কিছু কোম্পানি আছে যাদের কাজ বছরের একটি নির্দিষ্ট সময়ে হয়ে থাকে, বাকি সময়ে তাদের কর্মীগণ বেকার বা কর্মহীন হয়ে থাকে। এই সময় তাদের নির্দিষ্ট হারে ভাতা প্রদান করা থাকে, যেমন পাট কল, চিনি কল ইত্যাদি। চিকিৎসা ছুটি, মেডিকেল লিভস। অনেক সময় প্রতিষ্ঠানের কর্মীর বা তাদের পরিবারের কোনো সদস্যের অসুস্থতাজনিত কারণে প্রতিষ্ঠান সবেতনে ছুটি প্রদান করে থাকে। যেমন একজন নারী কর্মী গর্ভকালীন সবেতনে 6 মাসের ছুটি ভোগ করে থাকে। দুপুরের খাবার ও বিরাম কক্ষ, লাঞ্চ অ্যান্ড রেস্ট রুম। তাই কারখানা আইন অনুযায়ী কর্মী দুপুরের খাবার ও বিরাম কক্ষের সুবিধা পেয়ে থাকে এবং পানীয়, উপযুক্ত কার্য পরিবেশ, স্বাস্থ্যসম্মত বিশ্রামাগার, রেস্ট রুম এগুলো দেওয়া বাধ্যতামূলক। শিশুদের জন্য কক্ষ, রুমস ফর চিলড্রেন। যেসব প্রতিষ্ঠানে নারী শ্রমিক বেশি কর্মরত সেই সকল প্রতিষ্ঠানে কারখানা অনুযায়ী শিশুদের জন্য কক্ষ বরাদ্দ রাখা বাধ্যতামূলক। বর্তমানে বহু প্রতিষ্ঠানে নারী ও শ্রমিকদের জন্য এই ধরনের সুবিধা আছে। ঐচ্ছিক সুবিধা ও সেবাদি প্রদান, যেমন ভলেন্টারি বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস প্রোভাইডেড। বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। এই যুগে কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা এবং দক্ষ কর্মীদের প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট করার জন্যে বাড়তি কিছু সুযোগ সুবিধা বা সেবা প্রদান করা হয়ে থাকে। এই সমস্ত সেবা সুবিধা ইচ্ছা করলে নাও নিতে পারে, তবে আভ্যন্তরীণ কৌশল হিসাবে প্রদান করা হয়ে থাকে। এবারে আসবো গ্রুপ বিমা বা গ্রুপ ইন্স্যুরেন্স। কোম্পানিতে কর্মীদের দুর্ঘটনার জন্যে বা মৃত্যু হলে গ্রুপ বিমার মাধ্যমে তাদের আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে। এই জন্য প্রতিষ্ঠান নিজেই অথবা কর্মী সহ যৌথভাবে বিমা প্রিমিয়াম প্রদান করে। মেডিকেল সুবিধা, মেডিকেল বেনিফিটস অর ফেসিলিটিস। কোম্পানি তার কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলার জন্য স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান তার সকল কর্মীর সারা জীবনের চিকিৎসার ভার নিজেই বহন করে থাকে। হাউজিং সুবিধা, হাউজিং ফেসিলিটিস। কর্মীগণ তার বেতনের সাথে বাড়ি ভাড়া সুবিধা পেয়ে থাকে। এই লক্ষ্যে কর্মীগণ যাতে সহজেই কর্মস্থানে আসতে পারে সেই জন্যে প্রতিষ্ঠানের পাশে আবাসন ব্যবস্থা করা হয়ে থাকে, যার ফলে কর্মীগণের কার্য সন্তুষ্টি বাড়ে। এরপরে আসবো শ্রম ঘূর্ণায়মানতা কমে যায়। যাতায়াত সুবিধা, ট্রান্সপোর্ট ফেসিলিটিস। কর্মীগণ যাতে সহজেই কর্মস্থলে উপস্থিত হতে পারে সেই জন্যে প্রতিষ্ঠান কর্মীদের যাতায়াতের জন্যে পরিবহন সুবিধা দিয়ে থাকে। এর ফলে দেরিতে উপস্থিতির হার একেবারেই কমে যায়। বিচ্ছেদ বেতন প্রদান, সেভারেন্স পে। প্রতিষ্ঠানের স্বার্থে অনেক সময় কর্মী ছাঁটাই করা প্রয়োজন হয়ে পড়ে। এই জন্যে ছাঁটাইকৃত কর্মীদের আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে। অন্যান্য সুযোগ সুবিধা সমূহর মধ্যে আছে যেগুলো উপসর্গ সুবিধা বা সেবামূলক ছাড়াও কোম্পানির কর্মীদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হয়ে থাকে, যথা বিলম্বিত মুনাফা বন্টন পরিকল্পনা, শিক্ষা ও প্রশিক্ষণ, পরিবারের কল্যাণকর সুবিধা ইত্যাদি। এছাড়া তাহলে আমরা আজকে আলোচনা যে করলাম তার মাধ্যমে এটা বুঝলাম যে প্রতিষ্ঠানে
নিয়োজিত সকল কর্মীকে নিয়োগকর্তা কিছু সেবা প্রদান করেন এবং যা তাদের জীবনকে আরও উন্নত এবং আরও উন্নত এবং সহজলভ্য সহজলভ্য করে তোলে। এর মধ্যে এমন সেবাও তারা পেয়ে থাকে যার জন্যে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হয় না। এই সকল সেবা কর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রতিষ্ঠান কর্তৃত্ব বিভিন্ন ধরনের সেবা সুবিধা পেয়ে থাকে, যেমন চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, অবসর ভাতা, যাতায়াত ভাতা, খাদ্য ভাতা ইত্যাদি। এমনকি তাদের নতুন প্রযুক্তি যেমন কম্পিউটার, ল্যাপটপ এসব সুবিধা প্রদান করা হয়ে থাকে যাতে উন্নত হতে পারে। তাহলে এছাড়াও আমরা দেখতে পাই কিছু অনেক রকমের সুবিধা, যেমন প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্যৎ তহবিল। কর্মীদের ভবিষ্যৎ কথা চিন্তা করে প্রতিষ্ঠান কর্মীদের 10% এবং প্রতিষ্ঠানের 10% করে ভবিষ্যৎ তহবিল জমা রাখে। কর্মীর চাকরি শেষে উক্ত প্রভিডেন্ট ফান্ড তাদের সমূহ অর্থ তারা পেয়ে থাকে। অবসর ভাতা যেটি বললাম, গ্র্যাচুইটি তারা পেয়ে থাকে। মেডিকেল ভাতা, মেডিকেল অ্যালাউন্সেস পেয়ে থাকে। শিক্ষা ভাতা, এডুকেশনাল অ্যালাউন্সেস পেয়ে থাকে। পরিবহন ভাতা, ট্রান্সপোর্টেশন অ্যালাউন্সেস পেয়ে থাকে। নগর ভাতা, সিটি অ্যালাউন্সেস পেয়ে থাকে। মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্সেস। অনেক সময় জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, তখন প্রতিষ্ঠান কর্মীদের বেতন বৃদ্ধি না করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ মহার্ঘ ভাতা হিসাবে প্রদান করে। তো এছাড়া উৎসব ভাতা, ফেস্টিভ্যাল অ্যালাউন্সেস, বিভিন্ন ধর্মীয় মানুষের বাস আমাদের এই দেশে, তাদের ধর্মীয় উৎসবের কথা চিন্তা করে তাদেরকে ভাতা প্রদান করা হয়, বিভিন্নভাবে দেওয়া হয়। এছাড়া অন্যান্য ভাতা যেটি বললাম, এডুকেশনাল, যেমন বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপের জন্য তাদের দেওয়া হয়। তো এই সমস্তভাবে দেওয়া হয়। আর এছাড়া আমাদের কর্মীদের অনেক ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। তো তার মধ্যে হচ্ছে যেমন ব্যয় সুবিধা, কস্টিং বেনিফিটস, একটি বাৎসরিক ব্যয়, অ্যানুয়াল কস্ট, বার্ষিক হিসাবের জন্য বাৎসরিক ব্যয় পদ্ধতি ব্যবহার করা হয়। এটা মূলত বাজেট এবং সুবিধা কর্মসূচির মোট ব্যয় নির্ণয় করতে ব্যবহার করা হয়। এক্ষেত্রে হিসাব সহজীকরণ করার জন্যে প্রযুক্তি ব্যবহৃত হয়। কর্মচারীর প্রতি বার্ষিক ব্যয়, কস্ট পার এমপ্লয়ি পার ইয়ার, প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর সুবিধা ব্যয় হিসাব রাখা হয়। এর ফলে প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মীর মোট প্রদত্ত সুবিধা সম্পর্কে জানা যায়। এছাড়াও রয়েছে বেতনের শতকরা হার, পার্সেন্টেজ অফ পেরোল। প্রতিষ্ঠানের কর্মীদের কাজের মজুরি ও বেতন খরচের শতকরা হার নির্ণয় করা হয়ে থাকে। এর ফলে অন্য প্রতিষ্ঠানের সাথে তুলনা করতে সুবিধা হয়। এক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান ব্যয় বা বেতনের অতিরিক্ত ব্যয় সংযুক্ত হয়ে থাকে। প্রতি ঘন্টার প্রতি ব্যয়, কস্ট পার এমপ্লয়ি পার আওয়ার। প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর ফলে প্রতি ঘন্টার ব্যয় ভিন্ন ভিন্ন হয়। কোনো কোনো প্রতিষ্ঠান মোট ঘন্টার উপর বিবেচনা করে কর্মীর ঘন্টা প্রতি ব্যয় নির্ণয় করে। এই পদ্ধতিতে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা শ্রমিক ইউনিয়নের সাথে দর কষাকষি করতে সুবিধা হয়। এছাড়াও এবারে বলবো আমি স্যালারি পেমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, বেতন পরিশোধ প্রশাসনটা কি। প্রতিষ্ঠানে কর্মী যোগদানের পর তাদের কার্য সম্পাদনের জন্য মজুরি এবং বেতন পেয়ে থাকে। এক্ষেত্রে দিন, সপ্তাহ এবং মাস শেষে মজুরি বা বেতন পরিশোধ করা হয়। অর্থাৎ কর্মীদের মজুরি বা বেতন প্রদানের সাথে জড়িত ব্যবস্থাপনা কার্যক্রমের সমষ্টিকে বেতন পরিশোধ প্রশাসন বলে। অন্যভাবে বলা যায় যে কর্মীদের বেতন প্রদানে প্রশাসনের সাথে সম্পৃক্ত সকল কার্যের সমন্বয়ই হলো বেতন পরিশোধ প্রশাসন। এর জন্যে প্রতিষ্ঠানে অবশ্যই একজন দক্ষ ব্যবস্থাপক থাকা প্রয়োজন, যাতে বেতন ও মজুরির বিষয়গুলো কর্মীর প্রত্যাশার সাথে মিলে।
এরপরে আসবো কার্যক্রম, যে বেতন পরিশোধ প্রশাসনের ভূমিকা, রোল অফ স্যালারি পেমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। প্রতিষ্ঠানে কর্মীদের ক্ষতিপূরণ প্রদানের সাথে জড়িত ব্যবস্থাপনা কার্যের সমষ্টিকে বেতন পরিশোধ প্রশাসন বলে। এবং প্রশাসন, যেমন বেতন পরিশোধ প্রশাসনের ধাপগুলো পর্যালোচনা করে দেখা গেছে যে বেতন পরিশোধে প্রশাসনের কিছু ভূমিকা বিদ্যমান। যেমন ধরুন, ব্যক্তিগত খরচের পূর্বাভাস, ফোরকাস্টিং পার্সোনাল কস্ট। প্রত্যেক অর্থ বছর শেষ হওয়ার পরপরই পরবর্তী যে অর্থ বছরের কার্যক্রম শুরু হয়ে যায়, এক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পরবর্তী বাজেট প্রস্তুতিতে কত বেতন বৃদ্ধি করা হবে, তার নতুন কোনো প্রকল্প চালু করা হবে কি না তা নির্ধারণ করে থাকে। এবং প্রকৃত প্রস্তুতকারক বা প্রস্তুতকৃত বাজেট অর্থ বিভাগ পর্যালোচনা করে সংযোজন বা বিয়োজন করে থাকে, যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার একটা অবস্থার উপর নির্ভর করে। যেমন এরপরে আলোচনা করা যেতে পারে যে যোগ্যতা বৃদ্ধি বা বেতন কাঠামো সমীক্ষার জন্যে তথ্য ব্যবহার, ইউজিং মেরিটস ইনক্রিজ অ্যান্ড পে স্ট্রাকচার সার্ভে ডাটা। সেটা কি প্রতি বছর একটি নির্দিষ্ট সময়, সাধারণত গ্রীষ্মকাল, কর্মীদের বেতন কাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের জন্যে একটি পরিচালনা করা হয়। এছাড়া বরাদ্দ, মেধা বাজেট, অ্যালোকেশন, মেরিট বাজেট ফান্ডসও এর মধ্যে আছে। বাজেট অনুমোদনের পর বেতন বিশ্লেষণগণ দুটি বিষয় পর্যালোচনা করে, যথা বেতন কাঠামো এবং পরিবর্তন করা লাগবে কিনা, বাজেট বা বাজেটে প্রস্তাবিত খাতসমূহ ঠিক আছে কিনা, এটাও দেখা হয়। এরপরে দেখা হয় ম্যাচুরিটি কার্ভস অ্যান্ড পে অ্যাডমিনিস্ট্রেশন। প্রতিষ্ঠানে কর্মীদের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে বেতন দেওয়া হয়। এছাড়াও আছে অ্যানুয়াল পারফরমেন্স বোনাস। প্রতিষ্ঠানের খরচ কমানোর জন্যে এই ধরনের বোনাস বছরে 1 থেকে 2 বার দেয়া হয়ে থাকে। এছাড়া আছে বেতন সামঞ্জস্যের সময়, টাইমিং অফ পে অ্যাডজাস্টমেন্টস। প্রতিটি প্রতিষ্ঠানে বছরে একটি বিশেষ দিন থাকে যেদিন কর্মীদের সুযোগ সুবিধা প্রদান করা হয়। তো আজকের আলোচনাতে আমরা আলোচনা করলাম যে এমপ্লয়িজ বেনিফিটসগুলো কী কী। তো এছাড়াও আমরা বলতে পারি যে কম্পেনসেশন যে দেওয়া হয়, কম্পেনসেশন কমিটি সম্বন্ধে, যেমন কম্পেনসেশন কমিটির মধ্যে হলো প্রতিযোগী কমিটির কার্যাবলী পর্যবেক্ষণ, অতিরিক্ত ভাতার ব্যবস্থা করা, বিশেষ নির্বাহী কর্মক্ষমতাদের জন্যে ক্ষতিপূরণ করা, নির্বাহী কর্মক্ষমতা বা উচ্চ স্তরের ব্যবস্থাপনার কার্য পরিবেশ, দীর্ঘমেয়াদী প্রণোদনার ব্যবস্থা করা, নির্বাহীদের বেতন বৃদ্ধি ও বোনাস নির্ধারণ, নোটিশ বোর্ডে প্রদর্শন করা, বাজেট অনুমোদন করা, নীতি নির্ধারণ করা ইত্যাদি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বাংলা MBA চ্যানেল ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।